আচ্ছা দেখো, আজকে ক্লাস হচ্ছে রাইটিং স্কিল, ইংলিশ পেডাগজির। এটা একটা আমাদের স্কিল যে চ্যাপ্টার আছে ল্যাঙ্গুয়েজ স্কিল, তার এটা 4 নম্বর স্কিল। আচ্ছা, এবার দেখে নে এই স্কিলটার যেগুলো ইউনিট আমরা বুঝবো সেগুলো হচ্ছে ফিচার্স। তার মানে রাইটিং স্কিলটার ফিচার্স কি কি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 দেখো, অবজেক্টিভস। তার মানে হচ্ছে রাইটিং স্কিল আমরা কেন ডেভেলপ করব, তার উদ্দেশ্য কি আছে। আমি তারপর চলে যাবো স্টেপস, এটা কিন্তু ভিভিআই। হুম, এই 7টা স্টেপ আছে, 7টা স্টেপ খুব ভালো করে বুঝে নিতে হবে। তার মানে রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য কি কি স্টেপ আমরা মেনটেন করব। আচ্ছা, তারপর দেখো হাউ টু ডেভেলপ, মানে আমরা এই রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করব, এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং যারা আমাদের টার্গেটস স্টুডেন্টস ওদের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? আমি এই 8টা স্ট্র্যাটেজিকে বেছে নিয়েছি। এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, টাইপস। এখানে আমার দেখো এখানে 6টা টাইপস আছে: ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ রাইটিং, ন্যারেটিভ রাইটিং, তারপর আছে এক্সপোজিটরি রাইটিং, পারসুয়েসিভ রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, আর আছে আমার রিফ্লেক্টিভ রাইটিং। এই 6টা রাইটিং স্কিলকে আমরা তার ফিচার সহ বুঝে নেব। হুম, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হবে আজকের ক্লাস। শোনা যাচ্ছে আমাকে? যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার। ভেরি গুড। স্যার আচ্ছা, দেখে নাও ফিচার্স অফ রাইটিং স্কিল। দেখো আমার 1 থেকে 10 নম্বর 10টা বৈশিষ্ট্য আছে। এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে রাইটিং স্কিলের বৈশিষ্ট্য। তার মানে আমরা যে রেকর্ড স্কিল, করেন, হ্যাঁ রেকর্ড করে নেন, হ্যাঁ, রেকর্ড করেন। যে আমরা যে রাইটিং স্কিলটা ডেভেলপ করব আর কি, তো এই স্কিলটার ফিচার্স কি কি হতে পারে দেখে রাখো। এটা একটা স্কিল, এই স্কিলটা আমরা ডেভেলপ করি, টিচাররা হেল্প করে এবং ছাত্ররা সেই হেল্প নিয়ে তার সেই স্কিলটা ডেভেলপ করে। তাহলে সেই রাইটিং স্কিলটা বা রাইটিংটা কেমন হতে হবে? নাম্বার 1, এটা হবে অর্গানাইজড। তার মানে হচ্ছে একটা রাইটিং স্কিল যখন আমি লিখবো, হতে পারে প্যাসেজ, হতে পারে কোনো একটা প্যারাগ্রাফ, হতে পারে কোনো রিপোর্ট বা লেটার, যাই হোক না কেন, সেটা তার বিগিনিং, মিডিল এবং এন্ডিং এই 3টা পোর্শন হবে খুব কনফাইন্ড, হবে খুব টাইট টাইট বাইন্ডিং এ, এবং সেখানে একটা দেয়ার মাস্ট বি এ প্লট, ঠিক আছে? উইদিন দ্য স্টোরি সেখানে একটা প্লট থাকবে, এবং প্লট, একটা গল্পের মধ্যে বা একটা লেখার মধ্যে প্লট আমরা তাকেই বলি যে প্লটটা অর্গানাইজড হয়। তো ফলে এইটা একটা ইম্পর্টেন্ট ফিচার, এটা অবশ্যই অর্গানাইজড হবে। আর কি হবে? ক্লিয়ার অ্যান্ড আইডেন্টিফিয়েবল আইডিয়া অ্যান্ড থিম। আমি যে আইডিয়াকে ডেভেলপ করব আমার রাইটিং স্কিলে, কি বললাম, যে আমি যে আইডিয়া বা থিমটাকে ডেভেলপ করব যেন সেটা স্পষ্ট হয়। নাম্বার 3 কি আছে? কনসিস্টেন্ট ভয়েস। তার মানে হচ্ছে অথর হতে পারে, ভয়েস অফ দ্য অথর, ভয়েস অফ দ্য ন্যারেটর। তার মানে যে কথা বলছে, যে কথা বলছে তার ভয়েসটা যেন কনসিস্টেন্ট থাকে। এটা এটা আমার 3 নম্বর পয়েন্ট। কনসিস্টেন্ট মানে হচ্ছে যেন সে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন সে স্ট্রং ওয়েতে, অর্গানাইজড ওয়েতে কথা বলে, ঠিক আছে? একে বলা হয় কনসিস্টেন্ট। নাম্বার 4 দেখো, কম্প্রিহেন্সিবল ল্যাঙ্গুয়েজ। অথর বা ন্যারেটর যে ভাষাটা ব্যবহার করবে, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, যেন সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই কম্প্রিহেন্সিবল হয়। তার মানে হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট বি আন্ডারস্টুড টু দ্য রিডার ভেরি ইজিলি। আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করব না যে ল্যাঙ্গুয়েজটা হবে ইনকম্প্রিহেন্সিবল।
এটা আবার কি স্টাডি এক্সপ্রেস? আচ্ছা, দেখে রাখো তাহলে 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কম্প্রিহেন্সিবল ল্যাঙ্গুয়েজ অবশ্যই হতে হবে। কখনোই কখনোই আমরা ওই আমাদের রাইটিং স্কিলে আমাদের কোনো রাইটিং এ জার্গান, তারপরে আমাদের অফিসিয়ালিজ, এগুলো ইউজ করব না, ঠিক আছে তো? আমরা জার্গান ইউজ করব না, আমরা অফিসিয়ালিজ ইউজ করব না। আচ্ছা, এবার দেখো স্ট্রং। জার্গানটা কি? জার্গানটা হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ড, ঠিক আছে? স্যার আমরা পড়েছিলাম না ওই বেবি জার্গান, ওই কুইং, বাবলিং, ওগুলো কি? হুম। ওই যে স্যার 0 থেকে 6 মাস বা 6 থেকে 12 মাস ওই একটা শিশুর ক্ষেত্রে কুইং, বাবলিং, এগুলো কি? এগুলো তো বেবি জার্গান পড়েছিলাম, তো এটা কি স্যার? হ্যাঁ, ওটা ওটা তো বেবি জার্গান, যে হ্যাঁ, ওদের ভাষা মানে আমরা বুঝতে পারি অস্পষ্ট, না। মানে ওদের অস্পষ্ট আর কি। ওদের ভাষা আমরা মানে বুঝতে পারি না তো। হ্যাঁ হ্যাঁ। এবার এরকমই দেখা যাবে যে কিছু কিছু স্পেশাল ওয়ার্ড, হ্যাঁ, কোনো একটা সাপোজ দেখবে তুমি যে হয়তো একটা ডক্টর যে টার্ম ব্যবহার করে আমরা বুঝতে পারি না। একটা লয়ার যে টার্ম ইউজ করে আমরা বুঝতে পারি না। এইভাবে এইভাবে কোনো একটা গ্রুপ অফ প্রফেশন থেকে যে এক্সপ্রেশনটা বা যে শব্দগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, ওটাই হলো তোমার জার্গন, ঠিক আছে? মানে পার্টিকুলারলি কোনো একটা কোনো একটা স্পেসিফিক সেগমেন্টে ব্যবহার করা শব্দ, ঠিক আছে? ওটা হতে পারে কোনো পার্টিকুলার ট্রেড, হতে পারে কোনো প্রফেশন, হতে পারে কোনো ভার্নাকুলার, কোনো একাডেমিক ফিল্ড। তো আমরা এগুলো ব্যবহার করব না, কেন কি আমার ল্যাঙ্গুয়েজটা হবে সবার জন্য, কমন টু অল। স্যার আমাদের প্রিন্সিপাল অফ গ্রুপ রাইটিং এ আছে না জার্গনটা? হুম 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 হুম। হুম, ওই যে অ্যাডামস এল এরকম একটা ওয়ার্ড। একদম। এইভাবে জার্গান, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তারপরে আর্গট, আমরা এগুলো ইউজ করব না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। জার্গানটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে জার্গানটা। আচ্ছা, এবার আমি চলে আসছি 5 নাম্বারটা। স্যার অফিসিয়ালিজটা? অফিসিয়ালি যে ওই মোটামুটি এরকম কোন পার্টিকুলার অফিসের টার্ম, কোন একটা অফিসিয়াল পার্সনের টার্ম, এগুলো সবটাই হচ্ছে মানে একটা সিম্পল রাইটিং এর বাধা। বুঝতে পারলে কি বললাম? সবটাই হচ্ছে, এরা হচ্ছে সবটাই বাধা। যেমন এই যে অফিসিয়ালিজ, এটা কিন্তু খুব ফর্মাল একটা, মানে যেগুলো ফর্মাল ফর্মাল ভার্বোজ হয়, ফর্মাল ভার্বোজ, ফর্মাল ভার্বোজ স্টাইল। মানে আমাদের দেখবে যে সেই রাইটিংটা ভালো, যে রাইটিংটা হয় নন ফর্মাল হবে, ফর্মাল রাইটিং ভালো হয় না, এটা খুব বেশি অ্যাকসেপ্টেড হয় না টু দ্য রিডার, ঠিক আছে তো? তো যেগুলো ফর্মাল ভার্বোজ সেগুলো বেসিক্যালি আমাদের অফিসিয়ালিজ। ন্যাচারালি এই শব্দগুলো খুব অবস্কিউর হয়, কঠিন হয়, কমপ্লেক্স হয়, হ্যাঁ, দেখা খুব ঝাঁকালো হবে, বেশ জমজমাট হবে, হ্যাঁ। তো সেই শব্দগুলো আমরা ব্যবহার করব না, বুঝতে পারলে তো? আচ্ছা, এবার দেখো স্ট্রং সেন্স অফ ভোকাবুলারি, নাম্বার 5। তার মানে হচ্ছে শব্দ ভান্ডারের কিন্তু তার মানে যে রাইটার রাইটিং লিখবে তার কিন্তু সেন্স অফ ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে, এবং তার তার রিফ্লেকশন যেন আমরা লেখাতে পাই, রিফ্লেকশন অফ দ্য স্ট্রং সেন্স অফ ভোকাবুলারি, এটা তার মানে। হুম,
মানে আমরা নিশ্চয়ই একই শব্দ বারবার ব্যবহার করব না। আচ্ছা, আমরা ইররেলিভেন্ট ওয়ার্ড ব্যবহার করব না। তাহলে রেলিভেন্ট ওয়ার্ড বা ওয়ার্ডের রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য স্ট্রং সেন্স অফ ভোকাবুলারি দরকার। ঠিক আছে, স্টক অফ দ্য ওয়ার্ডস, এটা এসেনশিয়াল ফর দ্য গুড রাইটিং। আচ্ছা, কালচারাল কনটেক্সট বেসড, তার মানে হচ্ছে একটা রাইটিং পার্টিকুলার ফিল্ড অফ রিডার্সকে নিয়ে লেখা হয়। ঠিক আছে, তারপর যদি তার থিমটা ইউনিভার্সাল হয়, আস্তে আস্তে সে লেখাটা ইউনিভার্সাল হয়ে যায়। তাহলে দেখা যাবে আমার যে গ্রুপ অফ রিডার্স, আমার যারা আমার টার্গেট, যেন সেই টার্গেট অনুযায়ী লেখাটা হয়। একে বলা হয় কালচারাল কনটেক্সট বেসড, মানে সেই পাঠকদের কালচারাল কনটেক্সট মাথায় রেখেই লিখতে হবে। নাম্বার 7, থট প্রভোকিং। অবশ্যই রাইটিংটা একটা চিন্তাশীল আইডিয়াকে পাবলিশ করবে। ক্রেডিবল, অবশ্যই বিশ্বাসযোগ্য হবে। ক্লিয়ারলি ডিফাইন্ড পারপাস, যে উদ্দেশ্যে লেখা যেন সেই উদ্দেশ্য ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, পরিষ্কার বুঝতে পারা যায়। আর কি, ইউজ অফ গুড গ্রামার, স্টাইল অ্যান্ড পাংচুয়েশন। অ্যাকিউরেট গ্রামার ব্যবহার করতে হবে, স্টাইলটা হবে একদম পার্সোনাল, আর হবে ইউজ অফ পাংচুয়েশন যেন ঠিকঠাক ব্যবহার হয়। আচ্ছা, এই স্টাইলটা ডিপেন্ড করবে দুভাবে, হতে পারে আমার পার্সোনাল, হতে পারে আবার ইমপার্সোনাল। এটা ডিপেন্ড করবে রাইটারের উপরে। দুই টাইপের স্টাইল হয়, একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এই হলো 10টা ফিচার্স, আমার লেখা কেমন হবে, রাইটিংটা কেমন হবে, এই 10টা হচ্ছে ফিচার্স। এবার দেখো, আমি চলে আসছি অবজেক্টিভসে। রাইটিং স্কিলের উদ্দেশ্য কি আছে, আমরা কেন রাইটিং স্কিলকে ডেভেলপ করব, কেন করব? টু ইমপ্রুভ রিডিং পাওয়ার। নাম্বার 1 হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে রিডিং পাওয়ারকে উন্নত করা। কেন কি, যিনি লিখবেন তাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, তাকে পড়তেই হবে। ঠিক আছে, যে পড়ে সে কিন্তু লেখে, যে পড়বে না সে লিখতে পারবে না। ফলে আমাদের অটোমেটিক হারে যিনি লিখবেন তার রিডিং পাওয়ারটা ইমপ্রুভ হয়ে যায়। নাম্বার 2 দেখো, টু ইনক্রিজ স্ট্রং পাওয়ার অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে, যত বেশি লিখবো আমরা, গ্রামাটিক্যাল সেন্স, শব্দ ভান্ডার তত বাড়বে। টু ইমপ্রুভ আর্গুমেন্টেটিভ পাওয়ার, ঠিক আছে, যুক্তি ক্ষমতা আমাদের ততটাই বাড়বে। টু ইমপ্রুভ হাইপোথেসিস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের বাড়বে। নাম্বার 5, টু ইনক্রিজ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বিমূর্ত আইডিয়াকে ইনক্রিজ করতে রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে। নাম্বার 6, টু ইমপ্রুভ লজিক্যাল অ্যান্ড রিজনেবল মাইন্ড, লজিক্যাল এবং রিজনেবল মাইন্ডকে ইমপ্রুভ করতে রাইটিং স্কিলকে ডেভেলপ করতে হবে। আর কি আছে, টু ইমপ্রুভ ইমাজিনেটিভ পাওয়ার, কাল্পনিক ক্ষমতা বাড়াতে রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে। এই 7টা অবজেক্টিভ, 7টা উদ্দেশ্য মাথায় রাখতে হবে। বিশেষ করে এই 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বার আর 6 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ ফর দ্য রাইটিং স্কিল। ঠিক আছে, আচ্ছা, এবার আমি এগুলোকে গ্রুপে আপলোড করে দেবো, রেকর্ডিং আপলোড করে দেবো, তোমরা পরে আবার ভালো করে শুনে পরিষ্কার হবে। এবার দেখো স্টেপস, তার মানে হচ্ছে একটা রাইটিং লেখার জন্য একজন রাইটারকে কি কি স্টেপ মেনটেন করতে হয়। দেখো, এটাকে পরপর লেখা আছে, ঠিক আছে, এটা আমাদের পরপর কিন্তু লেখা আছে।
ফলে আমাকে পরীক্ষা হলে অ্যারেঞ্জ আকারেও আসতে পারে। আর্গুমেন্টিভটা আরেকবার বলবেন? 3 নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো আর্গুমেন্ট মানে কি? তর্ক বিতর্ক। তর্ক বিতর্ক। এবার যারা এগুলো করে, বিতর্ক বা তর্ক আমাদের রিজনিং পাওয়ারটাকে বাড়িয়ে দেয়, যুক্তিসঙ্গত মনটাকে বাড়িয়ে দেয়। তাহলে যত বেশি লিখবো আমি, ঠিক আছে, তত আমার এই পাওয়ারটা বাড়বে। আচ্ছা, এবার চলো প্ল্যানিং। চল দেখে রাখো, লেখার আগে দেখো, এটা হচ্ছে প্ল্যানিং অথবা প্রি রাইটিং। ঠিক আছে, লেখার আগে অবশ্যই একজন রাইটারকে প্ল্যান করতে হয়, কি লিখবো, কি জন্য লিখবো, কার জন্য লিখবো। ঠিক আছে, এখানে প্ল্যানিং এ মোটামুটি এই 3টা পয়েন্ট খেয়াল রাখতে হবে। ঠিক আছে, হোয়াট, ওয়াই অ্যান্ড টু হোম, এই 3টা পয়েন্ট খেয়াল রাখতে হবে। হোয়াট মানে কি লিখবো, কেন লিখবো, ওয়াই, আর কার জন্য লিখবো, কার উদ্দেশ্যে লিখবো, টু হোম। প্ল্যানিং স্টেজে একজন রাইটারকে এইগুলো ভাবতে হয়। এটা হচ্ছে আমাদের প্রি রাইটিং স্টেজ। এগুলো প্ল্যানিং করার পর রাইটার লিখবেন, ড্রাফটিং করবেন। ড্রাফটিং করার পরে সে শেয়ার করবে কোনো একটা এক্সপার্ট হ্যান্ডকে। ঠিক আছে, এটা হতে পারে এক্সপার্ট ইন্ডিভিজুয়াল অথবা এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। এগুলো শেয়ারিং। এবার সেই এক্সপার্ট বা সেই গ্রুপ অফ এক্সপার্ট লেখাটাকে ইভালুয়েট করবে, মূল্যায়ন করবে। ঠিক আছে, তার মানে এই ইভালুয়েশন পর্যায়ে এখানে কমেন্টস, এখানে সাজেশন, ঠিক আছে, ন্যাচারালি এগুলো দেওয়া হয় বাই দ্য গ্রুপ অফ এক্সপার্ট অর বাই দ্য ইন্ডিভিজুয়াল এক্সপার্ট। এরা ঠিকঠাক করে এরা কমেন্ট করবে না, আপনার এই এই জায়গাটা ভুল আছে, আপনি এই জায়গাটা এইভাবে বলুন, এইভাবে লিখুন, কিছু সাজেশন দিতে পারে। তো এইখানটাই, এই পর্যায়ে এগুলো ঘটবে। এবার সেগুলো আমি, যে রাইটার সে পেয়ে, ও আবার কি করবে, ব্যাপারটা রিভাইজ করবে, যে এই কমেন্টগুলো বা সাজেশনগুলো আমার লেখার ক্ষেত্রে রেলিভেন্ট কিনা, আদৌ সেই কমেন্টগুলো বা সাজেশনগুলো অ্যাপ্লিকেবল কিনা, রাইটার রিভাইজ করবে। রিভাইজ করার পর ও সেগুলোকে যদি ভাবা হয় যে হ্যাঁ ঠিক আছে, আমাকে সেগুলোকে ঠিকঠাক করতে হবে, তাহলে সে এডিট করে নেবে। তাহলে ইভালুয়েটিং, রিভাইজিং, তারপরে এডিটিং। যে এডিট হয়ে গেল, দিস ইজ দ্য ফাইনাল ড্রাফট, দিস ইজ দ্য ফাইনালাইজেশন অফ দ্য কপি বা অফ দ্য রাইটিং। এটা খেয়াল রাখতে হবে। এবার যেই হয়ে গেল ফাইনালাইজড, তারপর সেটাকে পাবলিশ করে দিতে হবে। এটা হচ্ছে পাবলিশিং। এই 7টা স্টেজ, এই 7টা স্টেপ খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে প্ল্যানিং, আর শেষ হচ্ছে পাবলিশিং। এর মাঝখানে পাঁচটা স্টেপ আছে। খুব ভালো করে বারবার শুনে, বারবার দেখে মাথায় রাখবে। আমার এই হলো স্টেপস গুলো। আচ্ছা, আমি এবার চলে আসছি হাউ টু ডেভেলপ, কিভাবে আমরা রাইটিং স্কিল ডেভেলপ করতে পারি। কিভাবে, দেখে রাখো, যদি কোনো ছাত্র বা ছাত্রী তার রাইটিং স্কিল ডেভেলপ করতে চায়, তাহলে প্রথম তোর কাজ হবে টু ক্লিয়ার দ্য কনসেপ্ট। যা পড়বো সেটা খুব ভালো করে পড়বো, কনসেপ্টটা ক্লিয়ার করে পড়বো। ওই জন্য বলা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। নাম্বার 2, টু ইনক্রিজ দ্য ভোকাবুলারি। ঠিক আছে, শব্দ ভান্ডার বাড়াতে হবে। শব্দ ভান্ডার বাড়ালে রাইটিং স্কিল ভালো হয়। আচ্ছা, টু কিপ ডিকশনারি, ডিকশনারি রাখতে হবে। কেন কি, যখন যখন আমার ওয়ার্ড লাগবে, হয়তো এটা হতে পারে যে সেই ওয়ার্ডটা মাথায় আসছে না,
তখন উই হ্যাভ টু ফলো ডিকশনারি ফর চুজিং দ্য প্রপার ওয়ার্ড। নাম্বার 4 দেখো, টু কিপ এ ডায়েরি। ঠিক আছে, কেন? যখন আমি ভালো ভালো শব্দ পাই বা ভালো কোনো আইডিয়া মাথায় আসছে তখন সেগুলোকে নোট ডাউন করতে হবে ডায়েরিতে। নাম্বার 5, টু থিঙ্ক বিফোর রাইটিং। লেখার আগে অবশ্যই ভাবতে হবে। নাম্বার 6, টু মেক প্ল্যান বিফোর রাইটিং। এই যে আমাদের স্টেপের প্ল্যানিংটা, লেখার আগে অবশ্যই ভালো করে প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, প্ল্যানিং মানে কি বলেছিলাম? কি লিখবো, কেন লিখবো, কার উদ্দেশ্যে লিখবো। আর 7 নাম্বারটা হচ্ছে টু নো হাউ টু অ্যাভয়েড জার্গন। এই যে যেগুলো কমপ্লেক্সিটি আছে, যেগুলো কমপ্লেক্স শব্দ, যেগুলো দুর্বোধ্য শব্দ, সেগুলোকে অ্যাভয়েড করতে পারতে হবে। তার মানে যত কম্প্রিহেন্সিভ এবং সিম্পল এবং ইজি ওয়ার্ড, ইজি আইডিয়া প্রেজেন্ট করা যায় ততই লেখাটা ভালো হবে। আর নাম্বার 8 হচ্ছে টু চুজ ডে টু ডে লাইফ টপিক। আমার রাইটিং স্কিলের যে টপিকটা আমি ইউজ করব যেন সেটা ফ্যামিলিয়ার হয়, যারা আমার টার্গেট রিডার যেন তার কাছে ব্যাপারটা নোন থাকে, ফ্যামিলিয়ার থাকে। ওই জন্য ডে টু ডে লাইফ টপিক থেকে আমাকে টপিক চুজ করতে হবে। এই হচ্ছে 8টা স্ট্র্যাটেজি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বা বুঝতে পারলে সবাই ব্যাপারটা? অফিসিয়াল হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, হ্যাঁ স্যার। হয়তো না বোঝার কিছু নেই। হ্যাঁ, আমি খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, একবার বাড়িতে পড়লেই হয়ে যাবে। এবার তারপরে আমরা এর উপর থেকে প্র্যাকটিস করে নেবো কোশ্চেন্স গুলো, তাহলেই হয়ে গেল। স্যার এটা কি শেষ হয়ে গেল? না, শেষ হয়নি। আর ইভালুয়েটিং এ স্যার ওই দুটো কি লেখা আছে? কমেন্ট অ্যান্ড সাজেশন। স্যার হুম, বলছিলাম অফিসিয়ালস ব্যাপারটা বলেন তো একটু। অফিসিয়ালস কিছু রাখা চলবে না, মানে বুঝতে পারলাম না। অফিসিয়াল ওটা হচ্ছে অফিসিয়ালিজ, অফিসিয়াল না, অফিসিয়ালিজ। আচ্ছা, ওর মানে কি? এর মানে বললাম যে একটু আগে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু বলেন। ল্যাঙ্গুয়েজ অফ অফিসিয়াল ডোম। ল্যাঙ্গুয়েজ অফ অফিসিয়াল ডোম মানে একে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ অফিসিয়াল ডোম। মানে কিরকম ব্যাপারটা আমি তোকে বলি, এটাকে আমি আরো খুব অন্য ভাষায় বলতে গেলে ব্যুরোক্র্যাটিক ল্যাঙ্গুয়েজ। ব্যুরোক্র্যাটিক ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে, আমি যদি আরো সহজ করে বলি, যে ভারাক্রান্ত শব্দ, ফর্মাল শব্দ, লম্বা লম্বা বাক্যগুলো, কমপ্লেক্স শব্দ, তারপরে কোড যুক্ত শব্দ, আমরা এগুলো ব্যবহার করব না। এটা হচ্ছে অফিসিয়ালিজ। ঠিক আছে স্যার এই যে চারটে আমাদের স্কিল হলো, এইগুলোকেই কি ল্যাঙ্গুয়েজ স্কিল বলবে? হুম, ঠিক আছে স্যার। আমার তো এই 4টা মেন স্কিল। এবার 4টা মেন স্কিলের আবার আমি বলেছিলাম যে প্রত্যেকটা আবার সাব স্কিলও আছে। এবার তোমার সাব স্কিল গুলো দেখবে সবটাই খেয়াল রাখতে হবে, প্রশ্ন চলে আসতে পারে। আপনি প্রত্যেকটার সাথেই সাব স্কিল দিয়ে দিয়েছেন ওই হ্যাঁ পিডিএফ এ আছে।
হ্যাঁ, যে যত ভালো সাব স্কিল ধরতে পারবে বা বুঝতে পারবে, সে তত মেন মেন যেগুলো স্কিল তাকে বুঝতে পারবে। যেমন আমার রাইটিং স্কিলের ক্ষেত্রে সাব স্কিলটা মনে হয় আমার লেখা নাই। আচ্ছা, এক কাজ করো তো, তোমরা খাতা থাকলে লিখে নাও তো এটা, সাব স্কিল অফ রাইটিং স্কিল কি কি হতে পারে। যেমন কিরকম হতে পারে, যেমন রিডিং কম্প্রিহেনশন, যত একটা ভোকাবুলারি, বলো। স্যার ভোকাবুলারিতে হবে না সাব স্কিল? হ্যাঁ যত যার ভোকাবুলারি। হ্যাঁ, ইনক্রিজিং ভোকাবুলারি। ওটা কি বলে? স্যার ইমাজিনেশন হবে, ইমাজিনেশন। সেন্টেন্স কনস্ট্রাকশন, নাম্বার 4 কন্টেন্ট নলেজ। এটা কিন্তু স্যার নিউজ পেপার রিডিং হবে? কন্টেন্ট নলেজটা হচ্ছে, খেয়াল রাখবি ব্যাপারটা কিরকম, যে আমাকে যে বিষয়ে লিখতে হবে সেই বিষয়টার উপর নলেজ থাকতে হবে। অ্যাজ পার এক্সাম্পল, হয়তো বললাম তোমাকে যে রাইট অ্যান এসে অন উইমেন এম্পাওয়ারমেন্ট, ধরে নে। এবার দেখা যাচ্ছে তোমার উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তোমার কিন্তু নলেজ বেশি নেই, তার মানে তোমার কন্টেন্ট দুর্বল আছে, তাহলে তুমি কিন্তু আর ভালো রাইটিং লিখতে পারবে না। ওই জন্য কন্টেন্ট নলেজ এটা কিন্তু অবশ্যই একটা সাব স্কিল অফ রাইটিং। স্যার 1-2 নাম্বারটা কি বললেন স্যার? এক একটা রিডিং কম্প্রিহেনশন আর দুই একটা ইনক্রিজিং ভোকাবুলারি। স্যার হ্যালো স্যার, হ্যাঁ, থিঙ্কিং পাওয়ার হবে? কি থিঙ্কিং পাওয়ার বা ইমাজিনেশন। ও থিঙ্কিং পাওয়ার অ্যান্ড ইমাজিনেশন, হ্যাঁ হবে তো, অবশ্যই হবে। স্যার অ্যাবস্ট্রাক্ট থিংকিং গুলো ভালো হবে না? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যান্ড ইমাজিনেটিভ পাওয়ার, স্যার এটাই তো একসঙ্গে যে লেখা যায় অ্যাবস্ট্রাক্ট থিংকিং হবে। হ্যাঁ ঠিক। ন্যাচারালি আমাদের এইগুলো হচ্ছে সাব স্কিল অফ রাইটিং স্কিল। আমি এবার চলে আসছি টাইপসে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখবে আমাদের স্যার 4 নাম্বারটা কি আছে? সেন্টেন্স কনস্ট্রাকশন। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। তাই রে সবাই? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে, স্যার পাচ্ছি। না স্যার দেখতে পাচ্ছি। পাচ্ছি না স্যার। দেখি পিন করে দেখি তাহলে হচ্ছে কিনা। পিন করতে হবে, পিন করলে হয়ে যাচ্ছে। দেখো দেখো, হ্যাঁ পিন করে হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা চলো, আমি এবার চলে আসছি টাইপসে। দেখবে এই টাইপসে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখো, আমাদের একটা কোশ্চেন পরীক্ষা হলে খুব আসে, কিরকম, যে যেমন টেট পরীক্ষাতে, টেট এক্সামে একটা প্যাসেজ দেবে, এই প্যাসেজ থেকে আমাকে 15 কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? মাথায় রাখো, এই 15 কোশ্চেন সলভ করতে হবে প্যাসেজ থেকে। দেখবি একটা কোশ্চেন থাকে এখানে, যে উপরের প্যাসেজটা কোন টাইপের প্যাসেজ, একটা কোশ্চেন থাকে, দেখা যাবে সেই কোন টাইপের প্যাসেজ মানে হচ্ছে এই যে আমাকে এই টাইপগুলো দেবে। তো এবার
প্রত্যেকটা টাইপের আমি যদি ফিচার বুঝতে পারি তাহলে ধরতে পারবো এই প্যাসেজটা কোন টাইপের প্যাসেজ। কিরকম দেখে নাও, আমার 1 নম্বরে আছে ডেসক্রিপটিভ রাইটিং। আচ্ছা, দেখবে একটা প্যাসেজ আছে যেখানে অনেকগুলো তথ্য আছে, অনেক ডাটা ইনফরমেশনস আছে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। পিন করলে দেখতে হবে। সবাই দেখতে পাচ্ছে, ওটা তোমার প্রবলেম, তুমি সলভ করো। স্যার আমি পিন করেও দেখতে পাচ্ছি না। প্রেজেন্টেশনে গিয়ে স্যারের ডবলই আছে তো, যেটাতে স্যার বলছে ওটাতে Presentation না, যেতে হবে। আরেকটাতে আছে, ওটাতে করো। আচ্ছা দেখো, ডেসক্রিপটিভ টাইপের রাইটিং কেমন হয়, এরা হবে ইনফরমেটিভ হবে, ঠিক আছে। আর দেখো, ইট হ্যাজ ইন্টেলিজেবল ডেসক্রিপশন, মানে হচ্ছে এই যে ওয়ার্ডটা আছে ইন্টেলিজেবল, এর মানে হচ্ছে যে দেখা যাবে ওই ইনফরমেশনগুলো, যে ইনফরমেশন দেওয়া হবে প্যাসেজটাতে সবটাই হবে ম্যাটেরিয়াল ইনফরমেশন, এবং তার ডেসক্রিপশন থাকবে সেই প্যাসেজে। আর রাইটার ক্যান ভিউ হোয়াট হি টেলস, মানে তিনি যা বলবেন তিনি ওটাই লিখবেন। মানে এখানে কিন্তু কল্পনা, এখানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার স্থান খুব কম। এটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। স্যার 2 নম্বরটা আরেকবার বলেন। হ্যাঁ, ইন্টেলিজিবলটা একটু বলুন স্যার। এটা মানে হচ্ছে যে তিনি যেগুলো তথ্য ব্যবহার করবেন, মানে যে ডাটাগুলো ব্যবহার করবেন সেই ডাটাগুলো হবে ম্যাটেরিয়াল, ঠিক আছে তো। এবং মানে ডে টু ডে লাইফ থেকে এক্সাম্পল নেবে, ফ্যাক্টস নেবে, ফিগার্স নেবে, ডাটা নেবে, এবং তিনি সেগুলোকে ডেসক্রাইব করবেন। তার মানে এখানে কল্পনা, আইডিয়া, অ্যাবস্ট্রাকশন, এদের ব্যবহার খুব কম থাকবে। অরিজিনাল সোর্স সেটা স্যার না? হ্যাঁ, অরিজিনাল সোর্স গুলো যেগুলো হচ্ছে অরিজিনাল সোর্স গুলো ব্যবহার করবে এখানে। না না, অরিজিনাল সোর্স না, শব্দগুলো হবে খুব জানা, খুব ও আচ্ছা। মানে একদম আমাদের সোশ্যাল ম্যাটেরিয়াল যে শব্দগুলো হয় সেই শব্দগুলোকে নিয়ে তিনি প্যাসেজটা ডেসক্রাইব করবেন। আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমার ন্যারেটিভ রাইটিং। এই রাইটিং এ লেখক একটা গল্প বলবেন, ন্যারেট এ স্টোরি, ঠিক আছে। এবং আমরা সবাই জানি ব্যাপারটা, যদি রাইটিংটা গল্প হয় তাহলে সেখানে ইভেন্টসগুলো কিন্তু পরপর লেখা হয়, ইভেন্টসগুলো পরপর লেখা থাকে, তাই বলা হচ্ছে ইভেন্টস আর কেপ্ট সিকোয়েন্সিয়ালি, সিকোয়েন্স মেনটেন করে ইভেন্টসগুলো সাজিয়ে লেখা হবে। আচ্ছা, এটা কিন্তু হতে পারে ইমাজিনেটিভ, এখানে কল্পনার ব্যবহার হবে। আর এই প্যাসেজগুলোতে বা এই রাইটিংয়ে কোনো ফ্যাক্ট বা ফিগার্স ব্যবহার হবে না। ন্যারেটিভ রাইটিংয়ে কোনো ফ্যাক্ট বা ফিগার, কোনো ম্যাটেরিয়াল শব্দ, ফিগার, চার্ট, এগুলো ব্যবহার হবে না। ওটা হবে আমার ন্যারেটিভ রাইটিং। ন্যারেটিভ রাইটিং মানে কি অটোবায়োগ্রাফি? না না না, সেটা নাও হতে পারে। তাহলে ফ্যাক্ট আর ফিগারের ব্যাপারটা? তোমার এক্সাম্পলের সঙ্গে তোমার তো কথা মিল তো নেই। তার মানে কি অটোবায়োগ্রাফি হলেই কি ফ্যাক্ট আর ফিগার হবে? স্যার তাহলে ন্যারেটিভ রাইটিংটা কিরকম হয়, একটা এক্সাম্পল দিন। ওটা একটা গল্প বলবে, যেমন ধরে নাও যে এক্সাম্পল বলতে কি, আমাকে তো তার প্যাসেজ এক্সাম্পল নিতে হবে এখন। মানে
একটা গল্প যেমন বলি আমরা না, গল্প, সেই গল্পটাই হবে ন্যারেটিভ রাইটিং। তাহলে স্যার ফ্যাক্ট আর ফিগারের মানেটা কি দিয়ে লিখবো এখানে? ফ্যাক্ট এবং ফিগার মানে কি, বিশেষ করে এখানে মেনলি আমি এটাই বলতে চেয়েছি যে এখানটাই তোমার হয় না, ফ্যাক্ট মানে কি ঘটনা? না না, এখানে ফ্যাক্ট মানে ঘটনা না, ইভেন্ট মানে ঘটনা। মানে এখানে সত্যি কথা, তারপরে তোমার যেমন অঙ্কের ভাষায় ফিগার গুলো, চার্ট গুলো, টেবিল গুলো, এগুলো থাকবে না। ন্যাচারালি দেখবে কোনগুলো হয়, ন্যারেটিভ কোনগুলো হয়, যেমন কোনো ফেয়ারি টেল, কোনো ফেবল, কোনো থ্রিলার লেখা, নভেল, মানে স্যার যেগুলো পুরোপুরি ইমাজিনেটিভ হয়, মানে দরকার নেই যে তোমার কোনো ফ্যাক্টস থাকতে হবে বা কোনো মানে ডাটা যেগুলো থাকতে হবে যেগুলো ঠিকঠাক। তোমার যেগুলো আমাদের নন ফিকশনাল, যেমন হতে হ্যাঁ পারে, মানে যেমন হতে পারে বায়োগ্রাফি হতে পারে, কোনো কোনো মেমোয়ার হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা হতে পারে স্যার তোমার। বায়োগ্রাফি যদি হয় তাহলে তো ফিগার থাকবেই, মানে কোন একটা চরিত্র, ফিগার বলতে তো চরিত্র বোঝাচ্ছে না কেন? কিরে, ফিগার বলতে এখানে তো কোনো একটা চরিত্র বোঝাচ্ছে, তো যদি ধরেন বায়োগ্রাফি বা নভেল হয় একটা তো ক্যারেক্টার থাকবেই। আরে বাবা, ফিগার মানে ক্যারেক্টার না রে, ওহ বাপরে, তোরা মানে সত্যি তো বাড়িতে কিছুই পড়াশোনা করিস না। একটা একটা স্টোরিতে ক্যারেক্টার থাকবে না? থাকবেই তো স্টোরিতে ক্যারেক্টার। আর ক্যারেক্টার মানে কি ফিগার? তা নয়। ফিগার মানে হচ্ছে যেগুলো আমাদের কোয়ান্টিটেটিভ, মানে যেগুলো নাম্বার বেসড, যেগুলো কথা। মানে স্যার ডেটা, তথ্য, তথ্য হতে পারে, ওগুলো কি? তথ্য না, তথ্য হতে পারে, তথ্য টাইপ দুটো। তথ্য হয় দুই হ্যাঁ ভাবে, একটা শব্দ আকারে, একটা সংখ্যা আকারে। হুম, সংখ্যা, হ্যাঁ ওইটাই, সংখ্যাটাই বলতে গেছি, নাম্বার। স্যার সিম্বলিক হবে না নাকি? সিম্বলিক হবে না? না রে বাবা, তোরা যে ফিগার না বুঝিস তাহলে কি আর পরীক্ষা দিবি তোরা? ফিগার মানে হচ্ছে, ধরে নিতে পারিস যে কোনো চার্ট যেখানে আমি সংখ্যা ইউজ করব, কোনো টেবিল হতে পারে, ঠিক আছে, কোনো হতে পারে কোনো মডেল। হুম, ন্যাচারাল এগুলো ইউজ হয় না ন্যারেটিভ রাইটিং এ। ওটা একটা সিম্পল গল্প বলবে, এটা গল্প। হ্যাঁ, অনেকগুলো ইভেন্টকে সাজিয়ে 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 একটা গল্প তৈরি করা হবে, এই তো ব্যাপারটা। যেমন একটা একটা নভেল হতে পারে, একটা বায়োগ্রাফি হতে পারে, তারপরে কি বললাম, একটা মেমোয়ার হতে পারে, মেমোয়ার। আর যেন কি বললাম, মানে এগুলো সবটাই। ফিকশন হতে পারে, হ্যাঁ, ফিকশন ফিকশন হবে না সহজে। হবে না। ফিকশনটা হবে, যেমন তোমার হুম, ধরনের ফেয়ারি টেল, একটা ফিকশন। হ্যাঁ ফিকশনই তো। হ্যাঁ হ্যাঁ, ফিকশনটাও হবে। কোনো থ্রিলার, কোনো থ্রিলার, এটাও হ্যাঁ ফিকশন। থ্রিলার, কোনো নভেল, নভেল তো ফিকশন। হ্যাঁ ফিকশন তো ইমাজিনেটিভ। এগুলো হচ্ছে ফিকশন, এগুলো এগুলো হচ্ছে, এখানে নভেলটা হবে না, এগুলো হচ্ছে নন ফিকশনাল। হ্যাঁ এগুলো তো নন ফিকশনাল, বায়োগ্রাফি, এগুলো তো মানে কাল্পনিক নয়, একজনের জীবনকে বেস করে করা হচ্ছে। আচ্ছা, এবার চলে যাচ্ছে এই পরেরটাতে। একটু পড়বি, পড়ে আবার নিজে রিভিউ করবি, গুগলে যাবি, ভেরিফাই করবি নলেজগুলোকে, যেগুলো বলছি আমি। এবার দেখো, নাম্বার 3 আছে এক্সপোজিটরি রাইটিং। এক্সপোজিটরি তার মানে হচ্ছে যে লেখাগুলো প্রচন্ড হারে এক্সপোজড। সবচেয়ে বেশি রাইটিং টাইপসের মধ্যে সবচেয়ে বেশি এই টাইপটাই ব্যবহার হয়, ঠিক আছে? কেন কি, একমাত্র এই টাইপেই সবচেয়ে বেশি ফ্যাক্ট এবং ফিগার ব্যবহার হয়।
এবং এটা সবসময় হবে লজিক্যাল হবে, ঠিক আছে? এটা যুক্তির উপর বেস করে দাঁড়িয়ে থাকে এবং এখানে অ্যাডভাইস, মোরাল এইসব সেন্স থাকে, ঠিক আছে তো? এই যে ক্লাসিফিকেশন, টাইপস, এক্সাম্পল, ডেফিনেশন এইসব থাকে এই সমস্ত লেখাতে, তখন তাকে বলবো আমি এই টাইপের রাইটিং। বোঝা যাচ্ছে কি বলছি? এবার দেখবে আমরা যখন ওই প্যাসেজ প্র্যাকটিস করব তখন হয়তো আমি হয়তো এক্সাম্পল দেখালে বেশি ভালো। হুম, আচ্ছা এবার দেখো পার্সুয়েসিভ। এই যে পার্সুয়েসিভ আর এক্সপোজিটরি এটা পুরোপুরি দুটো আলাদা, দুটো একদম বিপরীত। এর উল্টো হচ্ছে পার্সুয়েসিভ। তাই দেখো লেখা আছে ইট ইজ দ্য অপোজিট টু এক্সপোজিটরি রাইটিং। এখানে কি থাকে? ইট কন্টেন্স ওপিনিয়ন, জাস্টিফিকেশন, প্রিন্সিপাল অথবা মোরালিটি। আর এখানে কি হয়? হেয়ার, ও এখানে এইচ ই হবে। হেয়ার রাইটার স্ট্রাগলস ফর কনভিন্সিং দ্য রিডার। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। পার্সুয়েসিভ মানে কি? লেগে থাকা। রাইটার কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তার নিজের কমেন্ট ব্যবহার করে, নিজের ওপিনিয়ন ব্যবহার করে, জাস্টিফিকেশন ব্যবহার করে যে আমি কিভাবে পাঠককে আমার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য আমি সেখানে নিয়ে যাব। তাই এর নাম পার্সুয়েসিভ, যেহেতু হেয়ার স্ট্রাগল অফ দ্য রাইটার ইজ কনভিন্সড। নাম্বার 5 হচ্ছে আর্গুমেন্টেটিভ। দেখো এটা আর্গুমেন্ট মানে এখানে ডিবেট থাকবে, ডিবেট লজিক থাকবে, তারপরে এখানে প্রুফস, এভিডেন্স এগুলো ব্যবহার করা হয়। প্রুফস, এভিডেন্সেস, ঠিক আছে তো? তাই দেখবে এখানে লেখা আছে ইট ইজ লজিক্যাল অ্যান্ড বেসড অন ডিবেট। আচ্ছা, মাল্টিপল এভিডেন্সেস আর ইউজড। অনেকগুলো প্রমাণ এখানে ইউজ করা হয়। কোনো একটা কমেন্ট করা হলো, কোনো একটা সাজেশন দেওয়া হলো এবং সেটাকে প্রমাণ করতে রাইটার লেগে যায়, অনেকগুলো এভিডেন্স তাকে ইউজ করতে হয়। আচ্ছা, এবং এটা করতে গিয়ে ইট ইজ বোথ ডিটেইলড অ্যান্ড স্পেসিফিক, আর ইট ক্রিয়েটস অ্যান আর্গুমেন্টেশন। স্পেলিং ভুল হয়ে গেছে, অ্যান্ড হবে এটা, এটা অ্যান হবে, এটা হবে আর্গুমেন্টেশন, এ আর হবে, আর্গুমেন্টেশন। মানে যদি এটা ডিবেট হয়, ডিবেট বেসড হয়, তাহলে ওটা অবশ্যই আর্গুমেন্টেশন বেসড হবে। আর যেটা আমার ডিবেট বেসড বা আর্গুমেন্টেশন বেসড ওটা অবশ্যই লজিক্যাল হবে। আর যেখানে ডিবেট বা আমার যুক্তি দিতে হয় সেখানে অনেকগুলো প্রমাণ পেশ করতে হয়। তো এই টাইপের লেখাকে বলা হবে আর্গুমেন্টেটিভ রাইটিং। আর নাম্বার 6 দেখো, নাম্বার 6 হচ্ছে রিফ্লেকটিভ রাইটিং। এর মানে হচ্ছে দার্শনিক লেখা। দার্শনিক লেখা দেখবে যে লেখাটা অত্যন্ত ফিলোসফিক্যাল, ঠিক আছে, যেখানে রাইটারের ইনার মাইন্ডটা, ইনার সোলটা, তার যে আভ্যন্তরীণ যে আত্মা, ইনার ওয়ার্ল্ড, সেটা এক্সপোজ হবে। এখানে কোনো ফ্যাক্ট, ইনফরমেশন, ফিগার্স ব্যবহার হবে না। এটা পুরোপুরি হবে দার্শনিক এবং নির্দেশমূলক। একে বলা রিফ্লেকটিভ। রিফ্লেকটিভের আর একটা সহজ টার্ম হচ্ছে ফিলোসফিক্যাল। এবার নিশ্চয়ই আমরা এই টার্মটাকে দিয়ে কাজ করব, এইটা সবার জন্য সুবিধা বুঝতে। এই টার্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই রাইটিং টাইপটাকে বোঝার জন্য। তাই বলা হচ্ছে ইট রিফ্লেক্টস দ্য ইনার ওয়ার্ল্ড অফ দ্য রাইটার। তার মানে তার সোল, এখানে তার সোল, এখানে কিন্তু ডিভাইন কথাগুলো
এখানে ব্লেসেড কথাগুলো বেশি করে ইউজ হবে। এখানে কোনো ম্যাটেরিয়াল ওয়ার্ড খুব কম ইউজ হবে, তাই বলা হচ্ছে ফ্যাক্ট এবং ইনফরমেশন এখানে থাকে না। এখানে তথ্য খুবই কম থাকে বা থাকে না বললেই চলে। একে বলা হবে রিফ্লেক্টিভ রাইটিং। এই 6টা টাইপের রাইটিং খুব ভালো করে বারবার পড়তে হবে, সবটা পয়েন্টকে বুঝতে হবে, এবং যখন প্যাসেজ পাবো আমরা, সেই প্যাসেজটা কোন টাইপের প্যাসেজ আমরা এইগুলো পয়েন্টকে মাথায় রেখে ঠিক করতে হবে। আমার এই হচ্ছে আজকের ক্লাস।